ফাইনালি এক মাসের ডুরান্ড কাপ শো আগামীকাল ফাইনাল দিয়ে শেষ হচ্ছে এবং 25শে জুলাই যখন ডুরান্ড কাপ ওপেন হয়েছিল সেই ম্যাচটা ছিল মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল কলকাতা ডার্বি। সেখানে মোহনবাগান 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল। শাহাল আব্দুল সামাদের করা একমাত্র গোলে মোহনবাগান ডার্বি জিতে নিয়েছিল, সিজনের প্রথম ম্যাচ জিতেছিল, সিজনের প্রথম ডার্বি জিতেছিল। আর ডুরান্ড কাপ যখন তার পুরো প্লটকে কমপ্লিট করছে, সেই লাস্ট ম্যাচ আগামীকাল বিকেল 5টা থেকে যে ডুরান্ড কাপ ফাইনালের সমস্ত রকমের প্রদর্শনী, খেলা যা কিছু রয়েছে শুরু হয়ে যাবে, সেখানে কিন্তু আবার একটা ডার্বি। এবং সেই ডার্বিতে ইস্টবেঙ্গল বদলা নিতে পারে কিনা, নাকি মোহনবাগান আন্ডার দ্য গাইডেন্স অফ প্যানোস আবারও কোথাও কর্তৃত্ব কলকাতা ফুটবলের ওপর এবং কলকাতা ডার্বির ওপর দেখাতে পারে কিনা, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে এবং অবশ্যই প্রেডিকশন হবে যে আগামীকাল দুটো টিম কীরকম স্টার্টিং 11 আনতে চলেছে। দেখো, প্রথম কথা যদি বলি, তাহলে দুটো টিমের ডাগ আউটে এমন দুজন কোচ রয়েছেন যারা অন্ততপক্ষে দুটো টিমের দায়িত্ব নেওয়ার পর তারা যথেষ্ট ভালো কাজ করছেন। এবং কালকের এই ম্যাচটা বা কালকের ম্যাচের এই রেজাল্টটা বা ডুরান্ড কাপ ফাইনালের রেজাল্টটা কোনোভাবেই এই দুজন কোচ তারা নিজেদের অলরেডি যে স্ট্যান্ডার্ডটা তাদের ক্লাবে তৈরি করেছেন সেটাকে ডাউন করতে পারবে না। ডুরান্ড কাপের কিন্তু একটা ঐতিহ্য রয়েছে, একটা গরিমা রয়েছে। শুধুমাত্র আমাদের দেশের সব থেকে পুরনো টুর্নামেন্ট নয়, এশিয়ার ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এই ডুরান্ড কাপ। এবং সেই ডুরান্ড কাপের সব থেকে সাকসেসফুল টিম হচ্ছে মোহনবাগান, আর সেই সাকসেসফুল টিম থেকে জাস্ট একটা ট্রফি পেছনে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল বহু বছর ডুরান্ড কাপ জেতেনি, মোহনবাগান 3 বছর আগে এই ইস্টবেঙ্গলকে হারিয়েই কিন্তু ডুরান্ড কাপ জয়ের স্বাদ পেয়েছিল। তো ইস্টবেঙ্গলের কাছে যেমন তাগিদ রয়েছে বহু বছর পর, কয়েক দশক পর ডুরান্ড কাপকে ইস্টবেঙ্গল ক্লাবে ঢোকানো, তেমনি মোহনবাগানের কাছে চ্যালেঞ্জ যে আবারও ইস্টবেঙ্গলকে ডার্বি হারিয়ে ডুরান্ড কাপ জেতা, ডার্বি জেতা। দুটো টিমের যে রিসেন্ট ফর্ম রয়েছে সেটা কোয়াইট সেম। কেন বলছি? গ্রুপ স্টেজ যদি দেখি, তাহলে মোহনবাগান জিতেছিল প্রথম ম্যাচটা, ইস্টবেঙ্গল হেরেছিল। পরের দুটো ম্যাচে গোলস গ্যালোর হয়েছিল, প্রচুর গোল, মানে গুণে শেষ করা যাবে না। তারপর আমরা যখন দেখলাম যে দুটো টিম নকআউটসে গেল, সেখানে কিন্তু তারা গোল করতে স্ট্রাগল করলো। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো টিমই তাদের কোয়ার্টার ফাইনালে জাস্ট একটা করে গোল করেছিল। এবং তারপরে এই দুটো টিম যখন সেমিফাইনাল রিচ করে এবং সেখানে আইএসএল ক্লাবদের সাথে মুখোমুখি হয় দুটো টিম, সেখানে তারা গোল করতে পারেনি। হ্যাঁ, অবভিয়াসলি তারা গোল কনসিডার করেনি। এবং দুটো টিমই সেই একইভাবে পেনাল্টি শুট আউটের মাধ্যমে কিন্তু ডুরান্ড কাপ ফাইনালে এসে রিচ করেছে। তো এই কারণেই বললাম যে যাত্রাপথটা মোটামুটি ডুরান্ড কাপে প্রায় সমান গেছে। হ্যাঁ, এর মাঝখানে ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর একটা কোয়ালিফিকেশন ম্যাচ খেলেছে, কুয়েতের একটা টিমকে 4-1 গোলে হারিয়েছে, যেটা আবার একটা হিস্ট্রি তৈরি করেছে, প্রথম ভারতীয় ক্লাব হিসেবে কুয়েতের কোনো টিমকে হারানো। এই সমস্ত কিছু আপাতত কমপ্লিট হওয়ার পর কালকে ডুরান্ড কাপের ফাইনাল। এবং সেই ফাইনালে যাওয়ার আগে দুজন কোচ তাদেরও কিন্তু মোটামুটি যে স্ট্যান্ড, তাদের যে পজিশন বা তাদের যে চিন্তা ভাবনা প্রায় সমান জায়গাতে। কেউই নিজের টিমকে নিয়ে খুব ওভার কনফিডেন্ট না, অপোনেন্টকে রেসপেক্ট করছেন, সমীহ করছেন। এবং অবশ্যই তাদের টার্গেটে রয়েছে এই টাইট স্কেডিউল, যে এত খুব কম সময়ের মধ্যে ঘন ঘন ম্যাচ পড়া, মিনিমাম যে রিকভারি টাইম দরকার রয়েছে প্লেয়ারদের সেটা না পাওয়া। এবং সিজনের শুরুতে যদি এটা হয় তাহলে ইনজুরি হবে, অলরেডি হয়েছে ইস্টবেঙ্গলে। এবং তার সাথে রেফারিং নিয়ে প্রশ্ন উঠছে। রেফারি নিয়ে প্রশ্ন এমনিই ওঠে, মানে আমি ইন্ডিয়ান ফুটবলের ম্যাচ দেখবো আর রেফারিং নিয়ে প্রশ্ন উঠবে না, এটা হতেই পারে না। দুজন কোচের কিন্তু কথাতেও সেই বিষয়গুলো উঠে আসছে। এবার যদি আসি যে কালকের ম্যাচে কোথায় কোথায় সব থেকে বড় ব্যাটেলগুলো হবে, তাহলে আমার পার্সোনালি মনে হয় যে ইস্টবেঙ্গলের যে ডিফেন্সের ক্যারেক্টার ইস্টবেঙ্গল শো করতে পেরেছে। অ্যান্তোনিও লোপেজ হাভাসকে আমরা যে ধরনের ডিফেন্সিভ ট্যাকটিক্যাল তাকে স্ট্র্যাটেজি সাজাতে দেখে এসেছি বরাবর, সেই জায়গাতে ডিফেন্স ইস্টবেঙ্গল, মানে ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং মোহনবাগানের যে অ্যাটাক লাইন রয়েছে সেখানে প্রচুর প্লেয়ার রয়েছে। মিগুয়েল এবং ছাংতে এসে যাওয়ার ফলে সেই অ্যাটাক লাইন কিন্তু আরও একটু স্ট্রং হয়ে গেছে। অলমোস্ট বলা চলে একজন বিদেশি প্লেয়ার বাদ দিলে সমস্ত বিদেশি প্লেয়ার মোহনবাগানের ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে। ইস্টবেঙ্গলের সেখানে আবার ইকুয়েশনটা একটু অন্যরকম, জাস্ট 3 জন মাত্র বিদেশি প্লেয়ার রয়েছে। এবং অবশ্যই সবচেয়ে বড় কথা যে মাঝমাঠ, যে জায়গাটা সব থেকে বেশি একটা ম্যাচে ইম্প্যাক্ট তৈরি করবে,
এবং এই ধরনের দুটো টিমের মিডফিল্ড, সেখানে কিন্তু মিডফিল্ডের ব্যাটেল একদম নেক টু নেক হবে। কারণ মোহনবাগানে একদিকে যেমন রয়েছে সমীর জেলকোভিচ, আপুইয়া, থাপা এবং একদম গোল্ডেন ফর্মে থাকা শাহাল আব্দুল সামাদ, ঠিক তেমনই ইস্টবেঙ্গলে মোহাম্মদ রশিদ গোল্ডেন ফর্মে রয়েছে, জিকসন সিং খুব ভালোভাবে তাকে সঙ্গত দিচ্ছে, দানি রামিরেজ এবং বেঞ্চে থাকা অবশ্যই রোহিত কুমার বা বাকিরা। দুটো টিমই মিডফিল্ডে কোথাও প্রাইমারি যে ব্যাটেল রয়েছে সেই ব্যাটেলকে জেতার চেষ্টা করবে। এবং অবভিয়াসলি ইস্টবেঙ্গলের যে ফরওয়ার্ড লাইন, সেটার স্টার্টিং 11-এ ঠিক যতটা শক্তি রয়েছে, বেঞ্চেও তুলনামূলক ভালো শক্তি রয়েছে। কিন্তু বাকি পজিশনগুলোতে, বিশেষ করে আমরা যদি ডিফেন্সের দিকে দেখি, তাহলে ডিফেন্সে আপাতত ইস্টবেঙ্গলের বেঞ্চে স্ট্রেংথ নেই এরকমটা না, কিন্তু যে প্লেয়াররা রয়েছে তারা এখনও অবধি খুব একটা কিন্তু পরীক্ষিত নয়, বিশেষ করে এই ধরনের হাইলি ইন্টেন্সড ম্যাচে। তো ব্যাটেল দেখো, ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল ব্যাটেল একটা কন্টিনিউয়াসলি চলবে। এবং ডার্বি এমন একটা ম্যাচ, সেই ম্যাচের কোনো প্রি প্রেডিকশন হয় না যে এটাই হবে। হ্যাঁ, সমর্থকরা তারা ভাবতেই পারে, কিন্তু অন্ততপক্ষে অ্যানালিটিক্যাল ব্যাপারে বলতে গিয়ে এই ম্যাচে এই ফেভারিট ওই ফেভারিট বলা যাবে না। কারণটা আমি আগেই বললাম যে দুটো টিমের মোটামুটি ডুরান্ড কাপের যে যাত্রাপথ ফাইনাল অবধি, সেটা অলমোস্ট সেম জায়গাতে রয়েছে। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ, যেমন অবশ্যই ইস্টবেঙ্গলকে ট্রাভেল করতে হয়নি মোহনবাগানের মতো। মোহনবাগানকে খুব হার্ড একটা ট্রাভেল করতে হয়েছে, ডিস্টেন্সের ক্ষেত্রে না, টাইমিংয়ের ক্ষেত্রে। অল্প সময়ের মধ্যে যাওয়া, সেখানে একটা ম্যাচ খেলা, আবার ম্যাচটা কীরকম না, পুকুর আর মাঠের একটা সংমিশ্রণ স্টেডিয়াম হয়ে গেছিল শিলংয়ে, সেই ওয়েদারে ম্যাচ খেলা এবং তারপর ফিরে আসা, তারপর পর্যাপ্ত ট্রেনিং সেশন না পাওয়া এবং ফাইনালে নামা। ইস্টবেঙ্গলকে কিন্তু এই প্রেশারটা নিতে হয়নি। হ্যাঁ, মাঝখানে একটা এক্সট্রা হাই ইন্টেন্স, একটা হাই ফিজিক্যাল ব্যাটেল ইস্টবেঙ্গলকে লড়তে হয়েছে কুয়েতের ক্লাবের এগেনস্টে। আবার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অন্যতম বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্লেয়ারদের ফিটনেস, ইনজুরি। এটা একটা বড় সমস্যা। মোহনবাগানের ক্ষেত্রে যেটা আগে বললাম যে ইস্টবেঙ্গলের জন্য অ্যাডভান্টেজ, সেটা আবার মোহনবাগানের জন্য ডিসঅ্যাডভান্টেজ, যে মোহনবাগানকে খুব বেশি ট্রাভেল করতে হয়েছে, পর্যাপ্ত ট্রেনিং সেশন পায়নি, প্লেয়ারদের যে রিকভারি টাইমটা দরকার সেটা ইস্টবেঙ্গল যত না কম পেয়েছে, মোহনবাগান তার ডাবল কম পেয়েছে। আবার মোহনবাগানের ক্ষেত্রে বড় অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে বেঞ্চের স্ট্রেংথ। একবার যদি তাকাও, সেখানে প্রত্যেকটা পজিশনে একজন দুজন না, প্রায় 3জন করে প্লেয়ার রয়েছে, বিদেশি প্লেয়ার এবং ডোমেস্টিক প্লেয়ার মিলিয়ে। তো দুটো টিমই তাদের মতো করে, এবং অবশ্যই মোহনবাগানে এখনও অবধি প্লেয়ারদের কোনো ধরনের স্ট্রাগলিং পিরিয়ড বা ইঞ্জুরি বা কোনো ধরনের ফিটনেস ইস্যু এখনও অবধি স্টিল খুব মেজর জায়গাতে নেই। দুটো টিমের যদি কালকের মেন যে স্টার্টিং 11টা, যেটা সব থেকে ফোকাসের জায়গাতে থাকবে, সেটা যদি বলি, তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ আমার মনে হয় না হাবাস করবেন বলে। কারণ তিনি পরীক্ষা নিরীক্ষার রাস্তাতে খুব একটা হাঁটতে চাইবেন না, যেহেতু এরপর একটা লম্বা গ্যাপ রয়েছে। তো তিনি জানেন যে প্লেয়াররা রিকভারি ওয়েল টাইম পেয়ে যাবে, তো তার যেটা বেস্ট টিম সেটাকেই তিনি কালকে নামাবেন। আমার যতদূর মনে হয় গোলে অবশ্যই প্রভসুকান সিং গিল, রাইট ব্যাকে হার্দিক ভাট, লেফট ব্যাকে জয় গুপ্তা, সেন্টার ব্যাক ডুয়োতে আনোয়ার এবং সন্দীপ মান্ডি, যে জুড়িটাকে এখনো অবধি বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। জয় গুপ্তাকে নিয়ে সমর্থকরা একটু চাপে থাকতে পারে, বাট ঠিক আছে, দেখা যাক কেমন খেলে। হার্দিক ভাট আবার খুব ভালো খেলছে। মাঝ মাঠে ডিফেন্সিভ মিডফিল্ডে অবশ্যই রশিদের সাথে জিকসন, অ্যাটাকিং মিডফিল্ডে দানি রামিরেজ, লেফট উইং এবং রাইট উইং দুটো অপশনে বিপিন এবং এডমান্ড, এবং তার সাথে ফরওয়ার্ডে অবশ্যই জেসেন্টিকে। এটা আমার মনে হয় কালকে ইস্টবেঙ্গলের জন্য বেস্ট প্রেডিক্টেড 11 হতে চলেছে। এবং মোহনবাগানেও কিন্তু অবশ্যই পানস খুব বেশি পরিবর্তনের রাস্তাতে হাঁটবেনই না, তিনি খুব বেশি পরীক্ষা নিরীক্ষার রাস্তাতে হাঁটছেনও না। তিনি একটা বেস্ট স্টার্টিং 11 খুঁজে নেওয়ার চেষ্টা করছেন, মোটামুটি তিনি প্রায় পেয়ে গেছেন বললেও বলা চলে। হয়তো আপাতত যে স্টার্টিং 11টা রয়েছে, সেখানে ম্যাক্সিমাম ছাংতে, মিগুয়েল, তাদের ঢুকে যাওয়ার চান্স রয়েছে ইন ফিউচার। গোলে অবশ্যই বিশাল কাইত গোল্ডেন ফর্মে রয়েছে। বিশাল কাইতের হাতেই কিন্তু পরপর দুটো ম্যাচে জয় তুলে নিয়ে মোহনবাগান এই জায়গাতে। দুটো সাইড ব্যাকে অবশ্যই অভিষেক টেকচাম সিং এবং শুভশিস বোস। সেন্টার ব্যাক ডুয়োতে আলবার্তো এবং রাহুল ভেকেকে অসাধারণ লাগছে। রাহুল ভেকে অ্যাট দ্য এজ অফ 36 এই লেভেলের পারফরমেন্স এক্সপেক্ট করা যায় না, সেটা কিন্তু দিচ্ছে। এবং ডিফেন্সিভ মিডফিল্ড ডুয়োতে অবশ্যই সমীর জেলকোভিচের সাথে আপুইয়া, অ্যাটাকিং মিডফিল্ডে শাহাল আব্দুল সামাদ গোল্ডেন ফর্মে রয়েছে, অসাধারণ ফুটবল খেলছে। দুটো উইংয়ে লিস্টন অ্যান্ড মনভীর, এবং সেন্টার ফরওয়ার্ডে মনে হয় শুরু থেকে কালকে জেমি ম্যাকরালিন খেলতে চলেছে।
ম্যাকলারেন কেন শুরুতেই? কারণটা হচ্ছে যে বেঞ্চে আরও দুজন বিদেশি প্লেয়ার কিন্তু থাকছে, মিগুয়েল এবং ড্রাজিচ। আদারওয়াইজ দেখো, চাংতের মতো প্লেয়ার রয়েছে, কিয়ান নাসিরের মতো প্লেয়ার রয়েছে, মাঝমাঠে এসো দীপক টাংরি রয়েছে, থাপা রয়েছে, দেন অভিষেক সূর্যবংশী রয়েছে, ডিফেন্সে যাও সেখানে মেহতাব রয়েছে, সেখানে অ্যালেক্স সাজি রয়েছে। সো এত প্লেয়ার, এত পারফর্মার, আশিস রায়ের মতো রাইট ব্যাক বসে রয়েছে, যে এই সমস্ত প্লেয়ারদেরকে দিয়ে আরও একটা মোহনবাগানের 11 সাইড বা 7 সাইড তৈরি হয়ে যাবে। সো কোথাও এই জায়গাতে আমার মনে হয় যে ম্যাচটা কিন্তু একটা অন্য উচ্চতায় যাবে, যে দুটো টিমে কোয়ালিটি প্লেয়ারের অভাব নেই, দুটো টিমকেই জিততে হবে, জেতার তাগিদ রয়েছে, ফাইনাল জেতানোর ডার্বি জেতা প্রেস্টিজ ফাইট। সো ওভারঅল একটা হাইলি ইন্টেন্স ম্যাচ হতে চলেছে। এই ম্যাচ যদি 90 মিনিটের মধ্যে ড্র থাকে, সেটা গোললেস হোক, সেটা 1-1 হোক, সেটা 2-2 হোক, কারণ দুটো টিমের মধ্যে কিন্তু গোল করার প্লেয়ার রয়েছে ভাই, এবং ম্যাচটা যদি পেনাল্টি শুট আউটে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। তবে অবশ্যই দুটো টিমই চাইবে, দুজন কোচই চাইবেন 90 মিনিটের মধ্যেই ম্যাচটাকে শেষ করতে। দ্যাটস অল, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ডার্বিতে অবশ্যই মাঠে যাও, এনজয় করো, বাকি দেখা হবে অবশ্যই ডার্বির পর ডার্বি রিভিউ নিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমাদের ওপিনিয়ন্স ডার্বি নিয়ে, এক্সপেকটেশনস ডার্বি নিয়ে, প্রেডিকশনস ডার্বিতে কি হতে চলেছে, স্কোর লাইন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।